চোখ বন্ধ করে ধীরে ধীরে আজানের উত্তর দিতে থাকে সে। আজান শেষ হতেই নামাজে দাঁড়িয়ে যায় মেহনুর। নামাজ শেষে বেলকনিতে গিয়ে দাঁড়ায়। আবছা আলো আর কুয়াশায় মোড়ানো এই স্বপ্নময় সকাল মুগ্ধ নয়নে দেখতে থাকে সে। এই সময়টা রহমতের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসসালাম বলেছেন, সকালের ফজরের সময়ে তোমাদের জন্য বরকত রাখা হয়েছে। বড় তালুকদার বাড়ি যেন এক বিশাল সাম্রাজ্য, কোনো অংশেই কম নয়। বিশাল এক জমির ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আছে তালুকদার মঞ্জিল। এর চারপাশ ঘিরে উঁচু দেওয়াল, বাড়ির পেছনে বিশাল এক পুকুর, সামনের দিকে সুবিশাল বাগান, এক পাশেও বাগান আর এক পাশেও। দুই বাগানের মাঝে প্রশস্ত রাস্তা, যা সদর গেট থেকে শুরু হয়ে মূল দরজার সিঁড়িতে এসে থেমেছে। তালুকদার বাড়ি 3 তলায় বিভক্ত। প্রথম তলা বিশাল বসার কক্ষ, 7-8টি ছোট কক্ষ, একটি বড় কক্ষ যা 2 ভাগে বিভক্ত। এক অংশ খাওয়ার জন্য, অন্য অংশ রান্নাঘর। দ্বিতীয় তলা বড় করিডর, যার এক পাশে 4টি কক্ষ। করিডর পেরোলে রাজকীয় বসার কক্ষ, রাজকীয় সোফা, বইয়ের সেলফ, সাজানো অজস্র আসবাব। বসার কক্ষের চারপাশে অসংখ্য ব্যক্তিগত কক্ষ। একটি বড় কক্ষ যা বাড়ির মহিলাদের নামাজের জন্য নির্ধারিত। করিডর পেরোলে বিশাল কক্ষ, এটাই এহসানের ঘর। তৃতীয় তলা চারপাশে প্রশস্ত বারান্দা, একটি বসার কক্ষ, পুরুষদের নামাজের জন্য মসজিদের মতো বিশাল কক্ষ, আরও একটি কক্ষ। এসব ভাবতে ভাবতেই মেহনুরের চিন্তার জাল ছিঁড়ে যায়। পেছন থেকে ঈশা ডাক দেয় তাকে। মেহনুর পেছনে তাকিয়ে দেখে ঈশা একজন কাজের মহিলাকেও নিয়ে এসেছে, হয়তো রুম পরিষ্কার করার জন্য। ঈশা তাকে উদ্দেশ্য করে বলে, তুমি পরিষ্কার করে নাও আপা। আচ্ছা। কাজের মহিলা দ্রুত ঘর পরিষ্কার করতে লেগে যায়। ঈশা এবার মেহনুরের দিকে ফিরে বলে, নিচে চল, আম্মা ডাকছে, চা নাস্তা খেতে হবে তো। মেহনুর জোরপূর্বক হাসে। কি আর করার আছে। ঈশা গভীর দৃষ্টিতে মেহনুরের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তুই রেগে আছিস তাই না? তীব্র রাগ আমার প্রতি? মেহনুর মুচকি হেসে ঠোঁট চেপে ধরল, যেন নিজের কষ্ট গোপন করার চেষ্টা করছে। তারপর ধীর স্বরে বলল, নিজের আপনজনই যখন আমায় বিক্রি করে দিয়েছে, তখন তোকে আর কি বলবো? কি বা করার আছে আমার? আর রাগ? মেহনুর কিছুক্ষণ থেমে গলা পরিষ্কার করলো, রাগ তো অন্তত এই মুহূর্তে আমার সঙ্গে ঠিক যায় না, কারণ আমি শুধুই একটা কাঠের পুতুল মাত্র। ঈশার বুকটা মোচড় দিয়ে উঠল। ভাঙা গলায় অসহায়ের মতো বলল, ইস, যদি পারতাম তবে তোকে নিয়ে কোথাও চলে যেতাম, অজানা কোনো দেশে, যেখানে থাকবে না কোনো রক্তারক্তি, থাকবে না কোনো হিংসা বিবাদ, থাকবে না কোনো বিশ্রী লড়াই, থাকবে শুধু ভালোবাসা, কোমলতা আর স্নিগ্ধতা। মেহনুরের চোখ টলমল করে উঠল, কিন্তু সে দ্রুত চোখের কোণে জমে থাকা জল মুছে ফেলল। তারপর মৃদু হেসে বলল, এসব ভাবনা কোনোদিনও সত্যি হবে না জান। আমাদের এই তালুকদার বংশে রক্তারক্তির মধ্যেই জীবন পার করতে হবে। ঈশা তাচ্ছিলের হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, আল্লাহ একটা জীবন দিলেন, তাও জন্ম নিতে হলো এই নিকৃষ্ট মানবদের পরিবারে। মেহনুর ধীরে ধীরে ঈশার কাছে এগিয়ে এসে তার মাথায় স্নেহভরা হাত বুলিয়ে দিল। কণ্ঠটা নরম হয়ে গেল, যেন কোনো বড় বোন ছোট বোনকে সান্ত্বনা দিচ্ছে। বোকা মেয়ে, আল্লাহকে কখনো এভাবে বলতে নেই। তিনিই জানেন কিসে আমরা ভালো থাকবো আর কিসে না। মেহনুর একটু থামলো, তারপর গভীর স্বর যোগ করলো, এই দুনিয়ায় কষ্ট তো কিছুই না, সবচেয়ে ভয়ঙ্কর হলো তো কবর, হাসরের দিন। আমাদের আসল চিন্তা হওয়া উচিত সেটার জন্য প্রস্তুত হওয়া। ঈশা চুপ করে তাকিয়ে রইল মেহনুরের দিকে। মেহনুর তার হাত ধরে বলল, আচ্ছা চল নিচে যাই, দাদু ডাকছে। ঈশা কিছু বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে হাঁটা দিল। ফজরের নামাজ শেষ করে এহসান যখন বাড়ি আসে, মেহনুরকে নিচে কোথাও দেখতে না পেয়ে বিরক্ত হয়ে উঠল। রাগে গলা চড়িয়ে ডাকলো, মেহনুর, মেহনুর, নিচে এসো। তার এমন আকস্মিক ডাক শুনে এনিশা বেগম তড়িঘড়ি রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। মাথার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আব্বা, এমন চিল্লাচ্ছিস কেন? এহসান বিরক্ত দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, ও কি জানে না তালুকদারের বাড়ির নিয়ম? ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করেই বাড়ির বউদের রান্নাঘরে কাজে লেগে পড়তে হয়। এতটুকু বলতেই সিঁড়ির ওপর থেকে ঈশার কণ্ঠ শোনা গেল, ভাইজান, এই তো চলে এসেছি। এহসানও এনিশা বেগম ঘুরে তাকাতেই দেখলো ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছে মেহনুর ও ঈশা। মেহনুর ফিস ফিস করে ঈশাকে বলল, তোর ভাই এই সাত সকালে কুত্তার মতো ঘেউ ঘেউ করছে কেন রে? ঈশা কিছুটা শান্ত স্বরে বলল, আরে বেয়াদব, নিজের স্বামীকে কেউ এভাবে বলে? মেহনুর তাচ্ছিলের হাসি দিয়ে উত্তর দিল, কিসের স্বামী? আমি ওনার ভাতিজি। ঈশা বিরক্ত হয়ে বলল, হয়েছে মেরি মা, এবার মুখ বন্ধ কর। নিচে এসে মেহনুর এনিশা বেগমের দিকে তাকিয়ে বলল, দাদু,
মেহনুরের গলা থেকে কথা কেড়ে নিয়ে এক প্রকার এহসান মুহূর্তেই গলা চড়িয়ে বলল, আর একবার যদি দাদু মুখ থেকে বের করেছিস তো তোর গাল ফাটিয়ে দিব। আম্মা ডাকবি আম্মা, এখন উনি তোর শাশুড়ি, দাদু নয়। মেহনুর ঘাড় তাড়া উত্তর দেয়, দাদু ডাকবো, তাতে আপনার কি? এহসান কাঠ গলায় বলে, থাপ্পড়ে গাল লাল করে দিব বেয়াদব নারী। তখনই পেছন থেকে মনিরুল সাহেব বলেন, এহসান তুমি নিজের সীমা ভুলে যাচ্ছ। তুমি কি জানো না তালুকদার বাড়িতে নারীদের অসম্মান করা হয় না? তুমি ভুলে গেছ মেহনুর তোমার স্ত্রী, তার সাথে কতটা সদয় হতে হবে। আর যদি একবার শুনি তুমি ওকে থাপ্পড় মারার কথা বলছো, তো আমার যে কোনো হাত তোমার গালেও বসে যেতে পারে। এহসান নীরবে দাঁড়িয়ে থাকে। মেহনুর এই সুযোগ তো হাতছাড়া করার মতো মানুষ না। সে সাহস নিয়ে বলে, বড় দাদা, তোমার ছেলে আমাকে এই 2 দিনে 4টারও বেশি থাপ্পড় মেরেছে, এই বিচার তুমি কিন্তু করো। এহসান এমন আকস্মিক কথা শুনে অবাক চোখে একবার তাকায় মেহনুরের দিকে, তো একবার নিজের আব্বার দিকে। তিনি তো রেগে মেগে তাকিয়ে আছেন এহসানের দিকে। মেহনুর পরিস্থিতি বুঝে ঈশাকে নিয়ে চলে যায় রান্নাঘরে চলে আসে। এখানে থাকলে এহসান এখন কাঁচা চিবিয়ে খেয়ে নিবে। রান্নাঘরে এসে ঈশা মেহনুরকে বলে, তুই নিজের বিপদ নিজে ডেকে আনছিস। মেহনুর, ভাইজান তোর গালে কয়েকটা লাগিয়েও দিতে পারে। মেহনুর গা ছাড়া ভাব নিয়ে বলে, তোর ভাই তো কাপুরুষ, তাই আমায় মারধর করবে। এখন এসব বাদ দিয়ে বল কি কি বানাবো। ঈশা কিছু বলতে যাবে, তখনই এহসান পেছন থেকে বলে, ঈশা তুই যা, এই বেয়াদব নারী না হয় আমিই দেখে নিব। ব্যাস, মেহনুরের ভয় লাগতে শুরু করে, কারণ এত বড় মানুষই করলো। এখন এহসান একা পেয়ে যদি কষিয়ে কয়েকটা চড় বসায় ওর গাল বরাবর, তখন কি এই মুখ আর মুখের মতো থাকবে? না, থাকবে না, বাংলার 5 হয়ে যাবে। ঈশা এহসানের কথা মতো চলে যায়। এহসান একটু এগিয়ে এসে বলে, সবার জন্য রুটি পরোটা তরকারি আগেই করা আছে, গরম করবি, আর অন্নজাত নাস্তা তৈরি করবি, আর আমার জন্য গরুর মাংস রান্না করবি। মেহনুর দাঁত চেপে বলে, কুত্তার মাংস রেঁধে দিই, খেয়ে নিন। এহসান মেহনুরের এমন উক্তি শুনে চোখ রাঙিয়ে বলে, ভুলে গেছিস থাপ্পড়ের কথা? বেয়াদবির জন্য যেটা খেয়েছিলি, দিব আর একটা দিব। মেহনুর তাচ্ছিলের সুরে বলে, আপনি ভুলে যাবেন না, এখন যদি আমার গালে একটা থাপ্পড় পড়ে তো আপনার গালেও পড়বে, তাই এখন আমি আপনায় ভয় পাই না। এহসান একটা চেয়ারে বসতে বসতে বলে, চুপচাপ রান্না কর, আর যে বেয়াদবিটা করলি তার ফল ভোগার জন্য তৈরি হ। মেহনুর আটার ডিব্বা নিতে নিতে বলে, কুত্তা সবসময় ঘেউ ঘেউ করতে পারে, কামড় দিতে পারে না। এহসানও হেসে উত্তর দেয়, সময় হোক তখন না হয় বুঝে নিবি এই কুত্তা কোথায় কোথায় আর কেমন কেমন কামড় দিতে পারে। মেহনুর এমন উত্তর শুনে চুপসে যায়। ছি, কি লজ্জাজনক ভাষা। নিজে আটা মাখতে মাখতে বলে, লজ্জা লাগে না ভাতিজিকে এমন কথা বলতে? এহসান মুচকি হেসে বলে, আমারই ভুল হয়েছে, কাল রাতের কাজটা যদি সুন্দর মতো সেরে নিতাম, তাহলে আজ হয়তো আর তোর মুখ থেকে অন্তত এই লজ্জা লাগার কথা শুনতে হতো না। মেহনুর আর একটা বাক্য উচ্চারণ করে না, চুপচাপ কাজ করতে থাকে। তখনই রান্নাঘরে প্রবেশ করে এনামের বড় ছেলে ইনাম, যার বয়স 8 বছর। রান্নাঘরে এসে মেহনুরকে দেখে অবাক চোখে বলে, কারিয়া, মেহনুর আপনি? মেহনুর ইনামকে দেখে মুচকি হেসে বলে, হ্যাঁ ইনাম আমি, কিন্তু তুমি মসজিদে পড়তে যাওনি, আজ বাড়িতে কেন? ইনাম বলে, হ্যাঁ গিয়েছি তো, হুজুরের জন্য চা নিতে এসেছি। জানেন কারি, আমি তো কোরআন শরীফ খতম শুরু করে ফেলেছি। মেহনুর মুচকি হেসে বলে, মাশাল্লাহ মাশাল্লাহ, আমি বলেছিলাম তো তোমায় যে তুমি পারবে। ইনামের চোখ যায় এহসানের দিকে। এহসান দেখে ইনাম বড় মানুষের মতো প্রশ্ন করে, ছোট আব্বা আপনি এখানে কি করছেন? এহসান মেহনুরের দিকে তাকিয়ে হেসে উত্তর দেয়, তোমার ছোট আমাকে পাহারা দিচ্ছি বাবা। ইনামের ছোট মাথায় এই কথাটি পুরোপুরি ঢোকে না, তাই কিছু না বলে বেরিয়ে যায়। ইনাম বেরিয়ে যেতে এহসান বলে মেহনুরকে, চা বসা, হুজুরকে চা দিতে হবে, আর আমাকেও চা দে। মেহনুর কটমট করে তাকে উত্তর দেয়, হুজুরকে চা দিই আর আপনাকে বীজ দিই, বীজ খাবেন? এহসান ঠোঁট কেটে হেসে বলে, আল্লাহ এক জবান দিয়েছে তোরে, যে জবান দিয়ে সবার জন্য সুন্দর কথা বের হলেও আমার জন্য তা হয় না। আস্তাগফিরুল্লাহ মাবুদ, মাফ করো তুমি। মেহনুর কিছু বলতে যাবে, তখনই কারো আওয়াজ কানে আসে। মনিরুল সাহেব চিৎকার করে এহসানকে ডাকছেন। এহসান সাথে সাথে চমকে ওঠে, তাড়াতাড়ি বেরিয়ে আসে রান্নাঘর থেকে। মেহনুরা কিছু মুহূর্ত পরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এসেই বুক ধড়ফড় করতে থাকে তার। বসার কক্ষে ওর দাদা, ছোট ভাই মেহরুব আর তার আব্বা এসেছেন। মেহনুর এগিয়ে যেতে মেহরুব এক প্রকার দৌড়ে এসে ঝাপটে নিজের বোনকে বুকে জড়িয়ে ধরে, যেন ছাড়লে এহসান মেহনুরকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহরুব পাগলের মতো বলতে থাকে,
মেহনুর এগিয়ে যেতেই মেহরুব এক প্রকার দৌড়ে এসে ঝাপটে নিজের বোনকে বুকে জড়িয়ে নেয়, যেন ছাড়লে এহসান মেহনুরকে এক ঝটকায় নিয়ে যাবে। মেহরুব পাগলের মতো বলতে থাকে, আমার বোন, আমার বোন, তুই ঠিক আছিস তো? কলিজা, বল আমায়, তোর কোনো ক্ষতি করেনি তো? ওই পশুটা তোকে মেরেছে কি? বল বল, ভাইজানকে বল, তোর ভাইজান তোকে নিয়ে যাবে। দেখ, তোর জন্য চলে এসেছে। জানিস কেউ ভালো নেই তোকে ছাড়া। আমরা ওই জমি দিয়ে দিব, প্রয়োজনে সব দিয়ে দিব এই লোককে। তার বিনিময়ে তোকে নিয়ে যাব। তোকে ছাড়া বাঁচব না আমি। তোকে এই বাড়িতে এই নরখাদক তিলে তিলে শেষ করে দিবে। নিয়ে যাব তোকে। একদম হতাশ হবি না, আল্লাহ নিশ্চয় আমাদের সাথে আছেন। ভাইদের প্রাণ মেহনুর, সে জানে এটা। তাই মেহরুবকে আরও শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করতে থাকে। কিন্তু কি শান্ত করবে? উল্টো নিজের ভিতর ফেটে কান্না আসছে, কলিজা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। ভাইজানকে এমন বাচ্চাদের মতো করতে দেখে কান্নার জন্য কিছু বলতেও পারছে না। ফুপিয়ে কেঁদে ওঠে। মেহনুর আর চিৎকার দিয়ে বলে, ভাইজান শান্ত হও, আমার কিছু হয়নি, কিছু করেনি কেউ আমায়। ভাইজান শান্ত হও, ভাইজান শান্ত হও, শান্ত হও। আর কিছু বলতে পারছে না কান্নার জন্য, গলা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কথা আর বের হচ্ছে না। ছেলে মেয়েদের এতটা আকুতি মিনতি দেখে মেহনুরের বাবা আর কিছু না ভেবে সোজা এহসানের পা জড়িয়ে ধরেন। চোখের জল ধরে রাখতে পারলেন না, কান্নায় কাঁপতে কাঁপতে বললেন, এহসান, আল্লাহর জন্য হলেও আমার মেয়েটাকে ছেড়ে দে। আমার একমাত্র মেয়ে, আমি ওর জন্য বাঁচি। ও আমার প্রাণ, আমার ছেলেদের প্রাণ। দেখ, আমার দুই ছেলে পাগল হয়ে গেছে। আমার বড় ছেলে তো হাসপাতালে ভর্তি। কান্না করতে করতে তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আল্লাহর দোহাই লাগে, ভাই ছেড়ে দে। সারা জীবন তোর গোলামি করব, কিন্তু আমার মেয়েটাকে ছেড়ে দে। আল্লাহর দোহাই লাগে। এহসানের মন গলে না, উল্টো নিজের পা ছাড়িয়ে মেহনুরের বাবার সামনে বসে হো হো করে হেসে বলে, কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে তাই না? নিজের আপনদের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। তাহলে ভাব আমার আব্বার কতটা কষ্ট লেগেছিল সেদিন, যেদিন তোদের সামনেই আমার বড় ভাই মারুফকে খুন করা হয়েছিল। একবার ভাব, পশুর দল, কেমন লেগেছিল আমার আর আমার আব্বার। যখন ওই জসিমরা আমার ভাইয়ের রক্ত দিয়ে আমাদের গোসল করিয়েছিল, আমি অবুজ এহসানকে আমার ভাইয়ের রক্ত দিয়ে গোসল করিয়েছিল আমার সামনে, আমার ভাইয়ের নিথর দেহের বুক থেকে হৃৎপিণ্ডখানা টেনে ছিঁড়ে এনে ধরেছিল। তখন তোরা শুধু তামাশা দেখেছিস। তোদের চোখের সামনে তোদের চাচাতো ভাইকে খুন করে তোদের চাচাকে রক্ত দিয়ে গোসল করিয়েছিল, কিন্তু তোরা কিছু করিসনি। সেদিন যদি আমি 9 বছর বয়সে না হয়ে আজকের মতো তাগড়া যুবক থাকতাম, আমার ভাইজানরা বাড়িতে থাকতো, তাহলে এমনটা হতো না। তোরা 6 জন 6 দিকে যদি আসতি, তাহলে আমাকে আর আমার আব্বাকে বড় ভাইজানের রক্ত দিয়ে গোসল করা লাগতো। কি এমন হতো রে তোরা একটু সাহায্য করলে? আমরা তো এক রক্তই ছিলাম। তাহলে এখন কেন আমি তোর মেয়েকে, তোর পরিবারকে দয়া করব বল? এই বলে এহসান মেহনুরের বাবাকে ধাক্কা দেয়। মেহনুরের বাবা মাটিতে ধপাস করে বসে যান। কিন্তু আশ্চর্যের বিষয়, এহসান এত কিছু বলল, অথচ মেহনুর একটাও শুনতে পেল না। ওর কান ঝাঁ করে বাজছিল, মন শূন্য হয়ে গিয়েছিল। একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল মাথায়, ওর আব্বার মতো কঠিন মানুষও 70 পা ধরে মিনতি করতে পারে, তাও তার জন্য। মেহনুর স্তব্ধ হয়ে বসেছিল, একেবারে নিথর। এহসান যখন তার বাবাকে ধাক্কা দেয়, তখন হুঁশ ফেরে মেহনুরের। মেহরুবের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় বাবার কাছে, আব্বাকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আপনি কেন আমার জন্য এই নর পশুর কাছে মাথা নত করছেন? কেন আব্বা? আমার মৃত্যু আগ পর্যন্ত আমাকে ছাড়বে না এই নরখাদক। আব্বা, আপনি চলে যান, আমার জন্য কষ্ট করবেন না। ভেবে নিন, আপনার মেয়ে মরে গেছে। মেহনুর কান্নায় ফেটে পড়ে। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে মুস্তাফা সাহেব আর স্থির থাকতে পারেন না। তিনি মনিরুলের হাত ধরে মিনতি করে বলেন, ভাইজান, আপনি কিছু বলেন না, আমার ফুলকে ছেড়ে দিতে বলেন। আমার বাড়িটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ভাইজান, মাফ করে দিন আমাকে, নিয়ে নিন সব, কিন্তু আমার ফুলকে যেতে দিন।
কিন্তু মনিরুল সাহেব তার হাত সরিয়ে নেন। মুখে কঠিন এক হাসি ফুটে ওঠে। এসব আমি জানি না। চুক্তি যখন করেছ মাসুলও দিতে হবে। আর আমি বললেই হবে না, সব এহসানের ওপর নির্ভর করছে। তাছাড়া এখন এহসানের স্ত্রী তোমার নাতনি। এহসানের কাছে যাও, তাকে বোঝাও। মোস্তফা সাহেব কিছু বলতে যাবেন, কিন্তু তার আগেই মেহরুব চিৎকার করে ওঠে। কি বলবেন দাদা আপনি? কিছু বলার নাই। আমার বোনকে আমি নিয়ে যাব। এই কুত্তার বাচ্চা কি করবে আমার? এহসানের মাথায় রক্ত টকবক করে ফুটতে থাকে। এমন কথায় ও চারপাশে চোখ ঘুরিয়ে একটা লাঠি তুলে নেয়। মুখের শিরাগুলো ফুলে ওঠে, গলা বাজখাই হয়ে যায়। কুত্তার বাচ্চা, আমার বাড়িতে এসে আমায় গালি দিচ্ছিস? এই বলে এহসান যখন মেহরুবের দিকে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই মেহনুর এক ঝটকায় উঠে দাঁড়ায়। ওর দুই হাত দিয়ে এহসানকে আঁকড়ে ধরে, নিজের শরীরে সব শক্তি দিয়ে ঠেকিয়ে রাখে, যেন এহসান মেহরুবকে মারতে না পারে। মেহনুরের গলা কান্নায় ভেঙে পড়ে। না, 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 আমার ভাইজানকে কিছু করবেন না এহসান চাচা, না চাচা, এমন করবেন না। মেহনুরের কান্নার মুহূর্তের জন্য থমকে যায় এহসান। ওর বুকের ভেতর ধকধক করে ওঠে, যেন কিছু একটা ভেঙে যাচ্ছে ভেতরে। মেহনুর ওকে জড়িয়ে ধরে আছে একদম শক্ত করে। এহসানের গলা দিয়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। ওর হাত থেকে লাঠিটা পড়ে যায় মাটিতে। পরক্ষণে এহসান ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরে, ওর কপালে ঠোঁট ছোঁয়ায়, গভীর গলায় বলে, এই নারী শুধু আমার, শুধু আমার। এই নারীকে যে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইবে, মনে রেখো তার কলিজা ছিঁড়ে আনতে আমি এহসান এক মুহূর্তও লাগবে না। তারপর কড়কড়ে স্বরে চারপাশে সবাইকে হুঁশিয়ারি করে বলে, তোরা চুপচাপ বেরিয়ে যা আমার বাড়ি থেকে। ভুলে যা তোদের মেয়ের কথা। আজ থেকে এই নারী, এই এহসান তালুকদারের অস্তিত্ব। এহসান মেহরুনকে সবার সামনে কোলে তুলে নেয় এবং তারপর নিজের কক্ষে নিয়ে যেতে শুরু করে। যাওয়ার পথে সে কঠোর গলায় বলে, আব্বা, এই কুকুরগুলোকে লাথি দিয়ে বের করো বাড়ি থেকে। মেহনুরের বাবা, ভাই এবং দাদা হতাশ হয়ে বুকে কষ্ট চেপে বাড়ি চলে যান। তবে মেহরুব যাওয়ার সময় মনিরুল সাহেবকে এক হুমকি দিয়ে যায়, মনে রেখো, এমন ধ্বংস আর কলঙ্কে কলঙ্কিত করব তোমায় মনিরুল সাহেব, যে তুমি এই সমাজে আর মুখ দেখাতে পারবে না। এই বলেই মেহরুব ক্ষোভ ভরা মন নিয়ে চলে যায়। এহসান মেহনুরকে নিজের কক্ষে নিয়ে আসে, কিন্তু সে মেহরুবের কথা শোনেনি। যদি শুনতে পেত হয়তো মেহরুবের কলিজা ছিঁড়ে নিত। মেহনুরকে কক্ষে এনে এহসান তাকে সোফায় বসিয়ে দেয়। তবে মেহনুরের কোনো ভাবান্তর নেই। সে যেন পাথর হয়ে গেছে, শরীর ভেঙে যাচ্ছে, মনে হচ্ছে নিজের ওপর পাগল হয়ে গেছে। মনে হচ্ছে এ সব যেন এক দুঃস্বপ্ন। ঘুম ভেঙে গেলে সব কিছু শেষ হয়ে যাবে। তবে হঠাৎ এহসান তার শরীরে ঝাঁকি দিয়ে বলে, মেহনুর। মেহনুরের হুঁশ ফিরে আসে। এহসানকে সামনে দেখতে সে কোনো দিকে না তাকিয়ে ঠাস করে এক থাপ্পড় বসিয়ে দেয় এহসানের গালে। এরপর তার কলার চেপে ধরে, চিৎকার করে বলে, আপনি একটা পাপ, একটা অমানুষ জানোয়ার। আপনি আপনার মানুষত্ব হারিয়েছেন। আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করব না, কোনো দিনও না। ধ্বংস হয়ে যাবেন আপনি, ধ্বংস। এহসানের মাথা রাগে ফেটে যেতে থাকে। রাগের চোটে মেহনুরের হাত নিজের থেকে ছাড়িয়ে নিয়ে দাঁত চেপে বলে, এতে আমার কিছু ছিঁড়ে যাবে না। তোর কাছে আমি চেয়েছি ক্ষমা, প্রয়োজন নেই তোর আমার। মেহনুর এমন উক্তি শুনে কিছুক্ষণ থমকে গিয়ে বলে, এতটুকু তো মানুষের মতো কথা বলুন। মানুষ তো আপনি নাকি দেখতেই শুধু? এহসান চিৎকার করে বলে, হ্যাঁ, আমি দেখতেই মানুষ, কিন্তু আসলে আমি একটা আস্ত নরখাদক। আমি একটা ভয়ঙ্কর পাপ। আমি একটা পশু। আমি খারাপের চেয়েও খারাপ। আর মনে রাখিস, এই খারাপের অধীনেই তুই অধীনস্থ। মেহনুর রাগে তীব্রভাবে এহসানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। কিছুক্ষণ চুপ থাকার পর ক্ষোভের মাথায় আবারও এহসানের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে নেয়। আর কোনো কিছু না ভেবে এক ঝটকায় নিজের দাঁত এহসানের কাঁধে বসিয়ে দেয়। এহসান একটুও প্রতিক্রিয়া দেখায় না, আগের মতো স্থির হয়ে মেহনুরের দিকে ঝুঁকে রইল। মেহনুর এই দৃশ্য দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। তার মনের সমস্ত রাগ এই মুহূর্তে প্রতিফলিত হলো। আর কিছু না ভেবে এহসানের গলায়, কাঁধ এবং ঘাড়ে নিজের দাঁত বসিয়ে দিতে লাগলো। এহসান তাও একটিও শব্দ করল না, নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর মেহনুর ক্লান্ত হয়ে সোফায় হালকা শ্বাস নিয়ে মাথা এলিয়ে দিল। তার ভেতরটা আরও ভারী হয়ে উঠল। কিন্তু এহসান কোনো সাড়া না দেওয়ার কারণে তার বিরক্তি বাড়ছিল। এহসান তার নির্বিকার হাসি মুখে মুচকি হেসে বলল, ব্যাস, এই শেষ?
তোমার আমার প্রতি ক্ষোভ মাত্র কয়েকটা কামড়ে? মেহনুর এহসানের কথায় এক পলক তাকায়। ওর পানে তাকিয়ে মেহনুর আঁতকে ওঠে, কারণ কামড়িয়ে সে এহসানের গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছে। নিজের অজান্তে কি করছে? এত বড় একটা খারাপ কাজ করলো। কি করলো? এহসান নিজের কলার ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে যায়। বেরিয়ে আসতেই হাসিব খবর দেয় ওই স্নাইপার মানে রাতুল তার কাজ শেষ করে মেরে বাগানে এসে বসে আছে এহসানের অপেক্ষায়। এহসান স্নাইপারের কাছে বাগানে যায়। স্নাইপারের সামনে এসে বসতে বসতে সে বলে, ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক বিউটিফুলি। তুমি তোমার কাজ করেছো সুন্দরভাবে। স্নাইপার হেসে উত্তর দেয়, ইয়েস আই হ্যাভ ডান দ্যাট। জি, আমি তা করেছি। এহসান একটু মুচকি হেসে বলে, দেন আই অ্যাম গিভিং ইউ ইউর মানি। 10 লাখ, রাইট? তাহলে আমি তোমায় তোমার টাকাটা 10 লাখ দিয়ে দিচ্ছি, তাই তো? স্নাইপার মাথা নেড়ে সম্মতি জানায়, ইয়াস, বাট অ্যালং ইউ দ্যাট আই উইল নিড সামথিং ইলস। হ্যাঁ, তবে তার সাথে আমার কয়েকটা জিনিস লাগবে। এহসান তার মগজে ঘোরাফেরা করতে থাকা ভাবনায় অস্থির হয়ে ওঠে, কিন্তু হাসি দিয়ে বলে, হোয়াট? কি? স্নাইপার তখন বাগানে থাকা মালির মেয়ে নিপার দিকে ইশারা করে, যে গাছে পানি দিচ্ছিল। সে নিপাকে দেখিয়ে বলে, দিস গার্ল হু আই ওয়ান্ট অন হার অন বেড ফর অনলি 2 আওয়ার্স। এই মেয়ে যে আমি চাই নিজের বিছানায় শুধুমাত্র 2 ঘন্টার জন্য। এহসানের মগজে রাগে উত্তেজনা টকবক করে ওঠে, কিন্তু সেগুলো এক মুহূর্তের জন্য চাপা দিয়ে হাসি দিয়ে বলে, ও ইন দ্যাট কেস ওয়েট এ মোমেন্ট। ও এই ব্যাপার, তাহলে একটু অপেক্ষা কর।